ডাকসু নির্বাচন বলা হয় বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট। সেই দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা সংক্ষেপে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আর একদিন পরই। সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের রাজনৈতিক মহল যেমন চেয়ে আছে, ঠিক তেমনি এই ডাকসু নির্বাচন কি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আমরা সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। এবং এই ডাকসু নির্বাচনে কেন্দ্র করে রাজনীতিতে অনেকগুলা আলোচনা আমাদের সামনে নিয়ে এসেছে, বিশেষ করে গুপ্ত সংগঠনের রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স, মুক্তিযুদ্ধের চেতনার কথা এবং গণতন্ত্র, মানবিক মূল্যবোধ এবং রাজনীতির যে প্রচলিত ধারা এবং গণমানুষের অধিকার আদায়ে ছাত্র সমাজের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, 52-এর ভাষা আন্দোলন, 56-এর 6 দফা, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধের পটভূমি, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 2024-এর গণ অভ্যুত্থান যে ছাত্র সমাজ সামনে থেকে সংগঠিত করেছে, সেই ছাত্র সমাজেরই সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সেই ডাকসু নিয়ে একটু কথা বলতেই হচ্ছে দর্শক। আমি নিজেও একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসুর নির্বাচিত জিএস ছিলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসুর জিএস ছিলাম। খুব সঙ্গত কারণেই আমার একটু স্মৃতি রোমন্থন করতে হচ্ছে দর্শক। 1990 সাল সর্বশেষ স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে ডাকসু নির্বাচনটা হয়, সেখানে আমান খোকন আলম বিজয় অর্জন করেছিল এবং আমার স্পষ্ট মনে আছে বিজয়ের পরপরই এর পূর্ববর্তী যে ডাকসু ছিল সুলতান মোস্তাকের যে ডাকসু, ওইটা নিয়ে অনেক অভিযোগ ছিল যে স্বৈরাচারের সাথে আতাত করে তারা আন্দোলন থেকে দূরে থেকেছেন। কিন্তু আমান খোকন আলম পরিষদ নির্বাচিত হওয়ার পর আমার স্পষ্ট এখনো কানে ভেসে আসছে আমানুল্লাহ আমানের সেই কথাটা। তিনি বলছিলেন, আনটিল অ্যান্ড আনলেস স্বৈরাচারের পতন না হবে আমরা গড়ে ফেরত যাব না। আমানুল্লাহ আমান তার কথা রেখেছেন। 1990-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের বিদায় দিয়েছেন। আমরা তখন রাজপথের কর্মী ছিলাম। আমরা সর্বদলীয় ছাত্রৈক্যের এবং ছাত্র সংগ্রাম পরিষদ, বা কখনো ছাত্র সংগ্রাম পরিষদ, কখনো সর্বদলীয় ছাত্র ঐক্য হয়ে আন্দোলনটা হয়েছিল। পাশাপাশি 8 দল, 7 দল, 5 দল এবং জামায়াতে ইসলামীয় আন্দোলনে ছিল। যাই হোক, সে অনেক কিছু, আমি ওইদিকে বেশি যাব না দর্শক। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, ডাকসু নির্বাচন, সেই 90-এর নির্বাচনের পর আরেকটি নির্বাচন হয়েছিল ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা ওয়াজেদের সময় 2019 সালে, যেখানে সেই ডাকসু নির্বাচনটাও জাতীয় নির্বাচনের মতো কলুষিত করা হয়েছিল এবং এখানে শুধুমাত্র বিপি পদে বলা যায় গণ অধিকার পরিষদের নুরুল হক নূর নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনটা অবশ্যই ছিল বিতর্কিত এবং ছাত্র সমাজ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি, কিংবা প্রয়োগ করলেও সেই ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আসি আমাদের যে নির্বাচন এখন আসছে একদিন পর, এই নির্বাচনে প্রথমেই যদি আমি আসি, জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে কিনা, আমার অপিনিয়ন হচ্ছে না। এক কথায় বললাম। কেনটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মূলত 39,745 জন ছাত্রছাত্রী নির্বাচন। এমনকি ডাকসু নির্বাচনে যাদেরকে মনে করা হয় আগামী জাতীয় নির্বাচনে বিএনপি একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে পারে, সেই নির্বাচনে যদি কোনো কারণে ছাত্রদল জয়লাভ করতে নাও পারে, আমি মনে করি না ঢাকা শহরে এটার কোনো প্রভাব পড়বে এবং একটি আসনও অন্য কোনো দল পাবে বলে আমি মনে করি না। অন্তত পক্ষে যদি ছাত্র শিবির জয়লাভ করেও বসে ডাকসুতে, আমি আসছি আমার আলোচনায়, কে করতে পারে আমরা একটা মোমেন্টাম দেখে আমরা বলতে পারি। জাতীয়তাবাদী ছাত্রদল নিঃসন্দেহে খুবই ভালো একটি অবস্থানে আছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কাজে এই ডাকসু নির্বাচন যে জাতীয় নির্বাচনে খুব যে প্রভাব ফেলবে, আমার বিশ্লেষণ হচ্ছে না। তবে হ্যাঁ, অবশ্যই ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বড় সংগঠন এই ডাকসুতে ছাত্রদলের বিজয় যে আগামী নির্বাচন সহ জাতীয় রাজনীতিতে, বিশেষ করে ছাত্র রাজনীতিতে প্রভাব পড়বে, এটুকু আমি বলতে পারি। ছাত্র রাজনীতিতে প্রভাব পড়বে না এটা বলা যাবে না কোনোভাবেই। সেই ডাকসু নির্বাচনের আগে আপনারা দেখেছেন কিছু জরিপ চালানো হয়েছে। সেই জরিপে দেখানো হয়েছে
যে আইডেন্টিটি পলিটিক্স যারা করে কিংবা গুপ্ত রাজনীতি যারা করে কিংবা যারা পরিচয় গোপন করে রাজনীতি করে সেই যাদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে সাদিক কায়েমের পরিষদ নাকি ছাত্র শিবিরের পরিষদ নাকি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। এই ধরনের জরিপ এই প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি। পিআর নিয়ে পরিসংখ্যান চালিয়ে বলেছিল 71% মানুষ পিআরের পক্ষে। যদি 71% মানুষ পিআরের পক্ষেই হয় তাহলে জামাতে ইসলামী কেন নির্বাচনে আসছে না? তার মানে এই জরিপগুলা ভুয়া, একটা পক্ষ দ্বারা প্রভাবিত, প্ররোচিত এবং অর্থনৈতিকভাবে লাভবান হয়েই এই ধরনের ভুয়া জরিপ দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ফেক আইডিগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে সব, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল, আমি একটা কথা প্রথমেই পরিষ্কার করতে চাই, পরিচ্ছন্ন রাজনীতি করে। তারা তাদের দলীয় পরিচয় দিতে গর্ববোধ করে। সেই ছাত্রদলের যে আবিদ বিপি সহ যে প্যানেল ঘোষণা করা হয়েছে, অত্যন্ত মেধাবী একটা মুখ, একটা প্যানেল ছাত্রদল ঘোষণা করেছে। পক্ষান্তরে আমি ছাত্র শিবিরের যারা ঘোষণা করেছে, আমি অন্য প্যানেলগুলো নিয়ে খুব একটা কথা বলতে চাচ্ছি না দর্শক। আরেকটা আছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র জোটের। এই তিনটার মধ্যেই হয়তোবা প্রতিযোগিতা হবে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ছাত্রদলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র জোট অথবা ছাত্র শিবির, দুটার একটার প্রতিযোগিতা হবে। তবে ছাত্রদল নিঃসন্দেহে এখন যে ভালো অবস্থানে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। এখন ছাত্র শিবির কেন তাদের দলের নাম দিয়ে প্যানেল দিল না, আমরা এটা আগে একটু ব্যাখ্যা করি। শেখ হাসিনা ওয়াজেদের সময় তারা অবশ্যই দলীয় পরিচয় দিয়ে প্যানেল দিয়ে নির্বাচন করতে পারবে না, সেটা আমরা মেনে নিতাম। কিন্তু এখন দেশে যেহেতু অবাধ এবং মুক্তমনে রাজনীতি করছে প্রত্যেকটি দল, শুধুমাত্র ছাত্রলীগ বাদে, তাহলে কেন ছাত্র শিবির তার প্যানেলে নিজ দলের নাম শিবির মনোনীত প্যানেল বলল না? এখানে কি গুপ্ত রাজনীতি লুকিয়ে আছে, গুপ্ত ষড়যন্ত্র লুকিয়ে আছে? তারা ছাত্র সমাজের কাছে যাবে, গিয়ে হয়তো বা বলবে তারা ছাত্রদের অধিকার আদায়ের কথা বলবে, যেটা প্রত্যেকটি প্যানেলই বলছে, কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে আপনি কি ছাত্র শিবির করেন, তারা হয়তোবা অনেক জায়গায় বিপিজিএস ছাড়া, এরকম দু একজন ছাড়া তারা বলবে না যে তারা শিবির করে। অর্থাৎ এখানেও রাজনীতিতে তারা বিভ্রান্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে। আর এই সাদিক কায়েম এবং এই যে আপনার এস এম, তার নাম কি রব্বানি বোধ হয়, যাই হোক এস এম ফরহাদ, তারা আপনারা জানেন দুজনেই আগে ছাত্রলীগের পদধারী নেতা ছিল। এখন তারা বলছে শিবিরে আসছে এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তারা ছাত্রলীগের হয়ে নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য ছাত্রছাত্রীদের অনেক নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কাজেই তাদের অতীতের যে ইতিহাস সেটা হচ্ছে ব্ল্যাক হিস্ট্রি। সেই ব্ল্যাক হিস্ট্রি থেকে তারা হুট করেই হোয়াইট হিস্ট্রিতে আসতে পারবে না বিদায় তারা এসে নিজ দলের নামে, ছাত্র শিবিরের নামে নির্বাচন করতে ভয় পাচ্ছে। নাও কোয়েশ্চন উইল রেইজ, এখানে ভোটার কারা? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ মেধাবী ছাত্রছাত্রী এখানে ভোট দেবে। তারা কি এতটাই বোকা যারা আইডেন্টিটি পলিটিক্স করছেন, যারা পরিচয় গোপন করে গুপ্ত রাজনীতি করছেন, অন্য দলের হয়ে রাজনীতি করেছেন, এখন আবার প্রয়োজনে দল পরিবর্তন করে, সাইনবোর্ড পরিবর্তন করে এসে নির্বাচনের প্রার্থী হচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সচেতন ছাত্রছাত্রীদের ভোট পাওয়ার আশা করছেন, আর ভুয়া জরিপ দেখিয়ে দেখাচ্ছেন তারা এগিয়ে আছেন? সময়ই বলে দেবে, সময় শুধু অপেক্ষা করতে হবে কিছু সময়। আসেন, কেন তারা প্যানেলের নাম শিবিরের প্যানেল তারা দিল না? কারণ তারা যখন ইসলামী ছাত্র শিবিরের নামটা ব্যবহার করবে, সাথে সাথে আসবে ৭১ তাদের ভূমিকার কথা। অনেকেই বলেন রাজাকার শব্দটা শিবিরকে ইঙ্গিত করা হয়। দেখুন, তারা বলছেন আমি এটা মানতে রাজি আছি, এখন যে ছেলেটা নির্বাচন করছে তারা নিশ্চয়ই ৭১ মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত নয়। এমনকি অনেকের বাবাও হয়তো ওই সময় ১৯৭১ সালে জন্মগ্রহণ করেনি। কাজেই কেন তাদেরকে রাজাকার বলা হবে? রাজাকার কোনো ব্যক্তিকে বলা হচ্ছে না, রাজাকার বলা হচ্ছে প্রতিষ্ঠানকে, একটা
আদর্শকে, যে আদর্শ আপনি লালন করে রাজনীতি করছেন, সেই আদর্শকে বলা হচ্ছে। কাজেই তারা সেখান থেকে বিরত থাকার জন্য তারা শিবিরের নামটা ব্যবহার করছেন না। তারপরে আসেন আইডেন্টিটি পলিটিক্স। অবশ্যই তারা ধর্মীয় রাজনীতি করেন। তারা বলেন শরিয়া আইনের কথা। আবার তারা একজন মহিলাকে মনোনয়ন দিয়েছেন, আপনারা দেখেছেন। তারা অনেক ক্ষেত্রে শিবিরের ছাত্রী সংস্থার যে সদস্যরা আছেন আমরা দেখি তারা হিজাব পরেন, এমনকি নেখাবও পরেন। কিন্তু নির্বাচনের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে মনোনয়ন দিয়েছে, সে হিজাবও পরে না, নেখাবও পরে না। তাহলে কেন এই দ্বিচারিতা? তার মানে এখানেও আপনার রাজনীতি পরিচ্ছন্ন নয়। আপনি একদিকে গুপ্ত থাকছেন, আইডেন্টিটি পলিটিক্স করছেন, আবার অন্যদিকে এক সময় বলছেন শরিয়া আইন, অন্য সময় শরিয়া আইনের বিরোধী মতের দিকে যাচ্ছেন। এই যে মিক্স অ্যান্ড ম্যাচ এবং এই যে এক ধরনের প্রতারণায় আমি বলবো রাজনীতিকে কলুষিত করছে, যার ফলে আপনারা জনগণ থেকে বিচ্যুত হচ্ছেন। তাদের জরিপের কথা আমি আগেই বলেছি দর্শক। এখন আসি ছাত্রদলের যে প্যানেল, অত্যন্ত মেধাবী একটি মুখ। ছাত্রদলের সেই বিপি প্রার্থী, তার সেই বিখ্যাত উক্তি, দয়া করে আপনারা কাউকে ছেড়ে যাবেন না। হ্যাঁ, সেই আবিদের ডাকে সাড়া দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কেউ তাকে ছেড়ে যায়নি, দাঁড়িয়েছে, বুক টান করে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আন্দোলনকে সফল করেছে। সেই আবিদের সেই যে বীরত্বচিত্তে যে ঘোষণা, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরছি না, আমরা কেউ কাউকে ছেড়ে যাচ্ছি না। ছাত্রদলের সেই প্যানেলের বিপি প্রার্থী, তার যে অত্যন্ত সুদক্ষ এবং অত্যন্ত মেধাবী একটি প্যানেল ছাত্রদল ঘোষণা করেছে, আমরা বিশ্বাস করি সেই ছাত্রদল 90-এর ধারাকে আবার পুনরুজ্জীবিত করবে, আবারও সামনে নিয়ে আসবে। সেই ছাত্রদলেরই বিপি ছিলেন আমানুল্লাহ আমান, বলেছিলেন আনটিল এন্ড আনলেস স্বৈরাচারের পতন না হবে, গড়ে ফিরে যাব না। সেই আমানুল্লাহ আমানের প্রতিধ্বনি আমরা দেখছি ছাত্রদলের যে বিপি প্রার্থী, তার কণ্ঠে স্পষ্টতই বলেছে আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না, কেউ কাউকে ছেড়ে যায়নি। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেই গড়ে ফিরেছে। আমরা সেই 90-এর প্রতিধ্বনি দেখতে পাচ্ছি, আমরা সেই 90-এর পুনরুত্থান দেখতে পাচ্ছি, আমরা সেই 90-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বাংলাদেশের ছাত্র আন্দোলনের, ছাত্র রাজনীতির নিউক্লিয়াস, গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শক্তির জয় জয়কার অবস্থানই আমরা দেখতে পাচ্ছি। আমি শুধু, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দর্শক, ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা নিশ্চিত থাকুন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে নিউক্লিয়াস, ছাত্রদল আপনাদের পাশে আছে। তারপরেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনে করে যে যারা এই ধরনের গুপ্ত রাজনীতি করছে, আইডেন্টিটি পলিটিক্স করছে, শরিয়া আইনের কথা বলছে, আবার স্ববিরোধিতা করছে, কিংবা এক দলের হয়ে আরেক দলের ভিতরে গিয়ে কাজ করছে, কিংবা তারা রাজনীতিকে এক ধরনের নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে, তাদেরকেই তারা পছন্দ করবে, সেটা অবশ্যই তাদের নিজস্ব সিদ্ধান্ত। কারণ দিন শেষে আপনার মতামতকে আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। মনে রাখবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, সেই গণতন্ত্রই বলে দেবে কারা নির্বাচিত হবে। যারা ঘোষণা দিয়েছিল কেউ কাউকে ছেড়ে যাব না ফ্যাসিবাদের পতন না করে, তারাই নির্বাচিত হবে, নাকি যারা গুপ্ত রাজনীতির নামে, আইডেন্টিটি পলিটিক্সের নামে পরিবেশকে দূষণ করছে, তাদেরকেই নির্বাচিত করবে। দিন শেষে গণতন্ত্রেরই বিজয় হবে। পরিশেষে ছাত্রদলের নেতাকর্মীদেরকে আমি বলবো, আপনারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন, ভোটার উপস্থিতি নিশ্চিত করুন। নির্বাচনের দিন আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এবং নির্বাচনের দিন সকলের অ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে অবশ্যই ছাত্র সমাজের কাছে আপনারা অত্যন্ত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তাদেরকে ভোট দিতে দিবেন। এবং শেষ করবো এটা বলে, ভিক্টরি ইজ ফিউ আওয়ার্স অ্যাওয়ে। বিজয় কয়েক ঘন্টা সময়ের জন্য অপেক্ষা করছে। আজ এই পর্যন্তই।